রাম নারায়ণ রাম। এই সৃষ্টিকে বিশ্লেষণ করলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যা কিছু সৃষ্টি হবে তার বেঁচে থাকার সব কিছু সাজানো থাকবে এই প্রকৃতিতে। উপমা হিসেবে বলা যায়, সন্তান জন্ম হবার সাথে সাথেই মায়ের বুকে সেই সন্তানকে বেঁচে থাকবার জন্য পিজুর ধারা সঞ্চারিত হলো মায়ের বুকে। তা পান করে সন্তান বেঁচে রইল। এইভাবে যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে দেখা যায় বর্তমানে যে সমস্ত অভাবগুলো আমরা অনুভব করি বা দেখি, এগুলো সবই কৃত্রিমভাবে তৈরি করা হয় দুষ্ট প্রকৃতির মানুষের দ্বারা। আমরা এই ভারতবর্ষে কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই আছে। ইদানিংকালে খবরে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা তারা অসৎ উপায়ে কুক্ষিগত করে রেখেছে। তাহলে অভাব তো সৃষ্টি হবেই। তারপরে আছে কালোবাজারি যারা, তারা রাজনৈতিক নেতা নেত্রীরা, তারা তো সমাজ সেবার নাম করে সামনে এসে সমাজ সেবার নাম করে তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কুক্ষিগত করে রেখেছে। স্বাভাবিক কারণেই অভাব সৃষ্টি হবে। মনে করা যাক, একটা সংসারে ধরুন আপনার 5টি সন্তান আছে। 5টি সন্তান জন্য আপনি পাঁচ পিস মাছ রান্না করে রেখে এসেছেন। 5টি সন্তানকে বলছেন তোমরা সবাই 1 পিস করে মাছ খাবে। এখন কেউ যদি তার থেকে 1 পিস বা 2 পিস সরিয়ে রাখে, 5টি সন্তান যখন সামনে আসবে দেখবে তাদের 5 জন, কিন্তু মাছ আছে 3টে, 2টো নেই। স্বভাবত কারণে প্রত্যেকেই পেতে চাইবে 1টি করে মাছ, পাবে না, তখন তাদের মধ্যে হবে ঝগড়া, অশান্তি সৃষ্টি হবে। তেমনিভাবে প্রকৃতি মা এই জগতে তার সৃষ্টির মধ্যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কোনো কিছু অভাব রাখেনি। কিন্তু তার সত্ত্বেও অভাব। আশ্চর্য হয়ে যায় একটা জিনিস, যখন বলা হয় যে অভাব, এটা পাওয়া যাচ্ছে না। ধরুন এখন পেট্রোল ডিজেলের অভাব। আচ্ছা, 1 টাকার জিনিস যদি 2 টাকা বা 3 টাকা দেয়া হয় তাহলে পাওয়া যায়। তাহলে অভাব কী করে হলো? পাওয়া যায়, আছে নিশ্চয়ই। 1 টাকার জায়গায় 3 টাকা দিলে বা 4 টাকা দিলে বা 5 টাকা দিলে পাওয়া যায়। তাহলে এটাকে তো অভাব বলতে পারি না। অভাব কখন হবে? টাকা দিলেও যদি পাওয়া না যায় তাহলে বলবো অভাব আছে। এ তো তা নয়। এটা কেমন অভাব? আশ্চর্য ব্যাপার। এ কেমন অভাব সৃষ্টি হচ্ছে? ইদানিং আলু চাষিদের আলুর অবস্থা দেখুন। তারা পরিশ্রম করে আলু ফলালো, 2 টাকা 2.5 টাকা কেজি ধরে তারা বিক্রি করে দিতে বাধ্য হলো, কারণ তাদের স্টোর করে রাখার ক্ষমতা নেই, বা তারা ধার করে দেনা করে চাষ করেছে, সে মহাজনের দেনা শোধ করতে হবে, তাই 2 টাকা 3 টাকা কেজি ধরে বিক্রি করে দিল। আর সেই আলু স্টোর করে রাখা হলো। যারা ধনবান তারা সেই আলু কিনে খাচ্ছে 30 টাকা করে। কিছুদিন পরে আবার 30 টাকা বিক্রি হবে, 35 টাকা বিক্রি হবে। তাহলে ভাবুন, যে কষ্ট করে চাষ করলো, উৎপন্ন করলো, সে পেল না তার চাষের মূল্য, তার শ্রমের মূল্যটা পেল
ফোরে যারা মহাজন যারা, তারা ওই চাষি যদি এই টাকাটা পেত, যে টাকাটা ফোরে বা মহাজনরা পাচ্ছে, তারা তাদের চাষিদের হাতে যদি এই টাকাটা যেত, তো তাহলে চাষিরা কেনাকাটা করতো। তারা তো টাকাগুলোকে কক্ষিগত করে রাখতো না, কেনাকাটা করতো। কেনাকাটা করলে কী হতো, টাকাটা রোলিং হতো, দোকানদারদের বিক্রি বেশি হতো। তা হলো না। আর এই মজুতদার মুনাফাকারী যারা, তারা অতিরিক্ত, তাদের প্রয়োজনের অতিরিক্ত তারা মুনাফা করলো, মুনাফা করে সেই টাকাটা কালো টাকা হয়ে গেল, কক্ষিগত করে রাখলো, কোনো কাজেই আসলো না। তাই আমার পরমপিতা বলছেন, বেদের যুগে কথা ছিল, বিফল ধন হ্রাস করো, মজুত করা চলবে না। বিফল ধন কোনটা? আজকে এই যে রাজনৈতিক নেতাদের এক এক জায়গায় ধরা হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে কোটি 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 টাকা, সম্পদ, নানান রকম জিনিস। এগুলো তো তাদের কোনো কাজে লাগে না, কক্ষিগত করে রেখেছে। এগুলো শয়তানি ছাড়া আর কিছু নয়, তাদের প্রয়োজন নেই। তাই বেদের যুগে ঋষিরা বলতেন, বিফল ধন হ্রাস করো, মানে ওগুলোকে কমিয়ে দাও, কমিয়ে করে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে সবার মধ্যে বিতরণ করে দাও, সবাই যাতে শান্তিতে থাকতে পারবে বা খেয়ে পরে বাঁচতে পারবে। কিন্তু হায় রে আমাদের সমাজ ব্যবস্থা, হায় আমাদের আইন, যে আইনের মাথাও নেই, মূল্যও নেই, এই অবস্থা চলছে। তাহলে সমাজে বা দেশে শান্তি আসবে কেমন করে? আসতে পারে না, অসম্ভব। এই জন্যেই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, বেদভিত্তিক সাম্যবাদেই মুক্তির একমাত্র পথ, এছাড়া মুক্তি নেই। বেদভিত্তিক সাম্যবাদ কি? প্রকৃতির যে নিয়ম নীতি, যে সমতার ধারায় বিশ্ব প্রকৃতির অনন্তকাল ধরে সৃষ্টি হয়ে চলেছে, সেই যে ধারা, সেটাই হচ্ছে বেদের সাম্যবাদ। সেখানে কোনো অসাম্য বৈষম্য নেই। বাতাস বয়ে যাচ্ছে, যার যতটুকু প্রয়োজন নিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, সবাইকে উজ্জীবিত করে রেখেছে, যার যতটুকু প্রয়োজন সে গ্রহণ করছে। সেখানে কক্ষিগত করে রাখার কোনো ব্যাপার নেই, বিষয় নেই। জল অফুরন্ত জল আছে, যদিও এখন অসুরের হাতে জল বাধা পড়ে গেছে। এ বলছে আমি ওকে জল দেবো না, ও বলছে একে জল দেবো না। মাটি আমাদের সবাইকে ধরে রেখেছে, কিন্তু অসুরের কবলে পড়ে সেই মাটিও ভাগ হয়ে গেছে। এ বলছে এটা আমার মাটি, ও বলছে এটা ওর মাটি। দাগ কেটে কেটে যেন আপেল নাশপাতি পেয়ে গেছে, ভাগ করে এইটা তুমি খাও, এটা আমি খাই। অথচ একটা অখণ্ড মাতৃসত্তা এই মাটি। শুধু পারছে না বাতাসের বেলায়। এই বাতাস যদি অসুরেরা কবজা করতে পারত, তাহলে শ্বাস নেবার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য আমাদের ওই রেশন কার্ডের হাতে নিয়ে রেশন দোকানে অক্সিজেন সিলিন্ডারের জন্য লাইন দিতে হতো। ভাগ্যিস আমাদের যে বাতাস ওরা কবজা করতে পারেনি, কক্ষিগত করতে পারেনি। একটা সময় ছিল যখন বেদের যুগ ছিল, ঠাকুর বলেছেন, তখন আমার বলে কিছু ছিল না, সব ছিল আমাদের। সবাই শ্রম দিত সাধ্য অনুযায়ী, আর প্রয়োজন অনুযায়ী তারা সম্পদ পেত। সেখানে সব ছিল আমাদের। আমার বাড়ি, আমার ঘর, আমার অম্মুক, আমার তম্মুক, এগুলো ছিল না তখন, সব ছিল আমাদের। খুব ছোটোবেলায়, শৈশবে যখন আমি গ্রামে জন্মেছিলাম, একটু বড় হলাম, তখন দেখেছি, কিছুটা আভাস পেয়েছি সেই সময় বেদের যুগের যে নিয়ম নীতিগুলো ছিল, তার কিছু কিছু ইঙ্গিত আমি দেখেছিলাম। আমার বলে কিছু নেই, ছিল না। একটু যারা ধনী লোক, পুকুর ছিল, ওই গ্রামের কারোর বাড়ি হয়তো কোনো বিয়ে থা আছে, ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, মাছের দরকার হবে, গিয়ে বলেছে আমার মাছ দরকার কিছু। সেই পুকুরের মালিক বলেছে ঠিক আছে, জাল নিয়ে ধরে নাও, জাল আগে নিয়ে নাও, 20 কেজি। তখন কেজি হিসাবে মাপামাপি হতো না, যার যতটুকু লাগে জাল দিয়ে ধরে নাও, অফুরন্ত আছে।
তারা ওখান থেকে মাছ তুলেছে, মাছ তুলে নিয়ে তার অনুষ্ঠান সাঙ্গ করেছে। পয়সাগুলি দেওয়ার কোনো ব্যাপার ছিল না, এটা ছিল সৌজন্যের ব্যাপার। কিছু কিছু দেখেছি ছোটোবেলায়। এই বর্তমান যুগে যা অবস্থা চলছে, হ্যাঁ, প্রায়ই খবরে শুনি অমুক জায়গায় অত কোটি কোটি টাকা পাওয়া গেছে, অত সোনা পাওয়া গেছে। এই বিমল ধনগুলো সরকার যদি ইচ্ছে করে তাহলে কি এগুলো সব উদ্ধার করতে পারে না? কারণ আমাদের ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর শুনেছি এতই প্রখর ওদের দৃষ্টি যে ইচ্ছা করলে কেউ লুকিয়ে রাখতে পারবে না, সব বের করে নিতে পারে। তাহলে কেন করা হচ্ছে না? আজকে এত হাহাকার চলছে, অর্থের অভাবে লোকে মেয়ে বিয়ে দিতে পারছে না, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারছে না, পয়সার অভাবে। অথচ কোটি কোটি টাকা এই সমস্ত কালোবাজারি এবং রাজনৈতিক ধান্দাবাজরা কুক্ষিগত করে রেখেছে, ভাবা যায়? তাই আজকে সমাজে অভাব, অনটন, দারিদ্রতা। আবার রাজনৈতিক ধান্দাবাজেরা এটাই চায় জনগণ যদি অভাব দারিদ্রতার মধ্যে না থাকে তাহলে ওদের তো আজ করবে না। তাই ওরাও চায় যে এরা অভাব অনটন দারিদ্রতার মধ্যেই থাক পুরোপুরি। যদি এরা স্বাবলম্বী হয়ে যায় আমাদের হুজুর হুজুর করবে না কেউ। হ্যাঁ, আমরা যখন মিছিল মিটিং করব ওরা জনগণ আসবে না, ওদের প্রাধান্য থাকবে না। তাই ওরাও মনে হয় এটাই চায়, তা না হলে কেন করছে না? আজকে ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর ইচ্ছা করলে কি পারে না সব বের করে? কোথায় কি কালো ধন লুকিয়ে আছে, কোন কালোবাজারি কত ধন লুকিয়ে রেখেছে, এগুলো কি এরা খুঁজে বের করতে পারে না? আমি বলবো ইচ্ছার অভাব। আর ইচ্ছার অভাবের পেছনে নিশ্চয়ই আবার কোনো কারণ আছে, খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে সেখানে যে কী পরিস্থিতি চলছে। তবে হ্যাঁ, এইভাবে চলতে পারে না, এরও একটা শেষ আছে। কারণ অন্যায়, দুর্নীতি, ব্যভিচার এর শেষ আছে, ইতিহাস সাক্ষ্য দেয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা পৃথিবীর একটা বিরাট অংশ দখল করে রেখেছিল। শুনেছি ওদের রাজত্বে নাকি সূর্য অস্ত যায় না, অর্থাৎ একদিক থেকে সূর্য অস্ত গেলে আরেক দিক থেকে ওঠে, অত বড় রাজত্ব ছিল। কিন্তু শেষ হয়ে গেল। তো একটা ছোট্ট জায়গায় ওরা এখন বন্দি হয়ে রইল, পারল না তো চিরদিন ধরে রাখতে। তেমনিভাবে আমাদের দেশেও রাজনৈতিক দলগুলো ওঠে, প্রথম প্রথম ভালো ভালো কথা বলে জনগণের এই করেগা সেই করেগা করে ওঠে। তারপরে দেখা গেল ক্ষমতা পাওয়ার পরেই শুরু হয়ে গেল ওদের ধান্দাবাজি। দেখলাম কত ঘটনা ঘটল, কি নির্মম ইতিহাস এরা সৃষ্টি করে গেল, নির্মম ইতিহাস। মানুষ খুন, শোষণ, দুর্নীতি কি করেনি এরা। অথচ রাজনীতি হচ্ছে সমাজ সেবা, সমাজের জন্য সবাই ভালো করবে সেই কথা নিয়েই, সেই উদ্দেশ্য নিয়েই রাজনৈতিক দলগুলো তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এরা একটা চূড়ান্ত শয়তানি ছাড়িয়ে যায় এরা। এগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে। এরও শেষ আছে, প্রকৃতির নিয়মে এরও শেষ আছে। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বিশ্বের অভিভাবকত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন ফাজলাম করার জন্য নয়, গুরুগিরি করার জন্য নয়। তিনি পরিষ্কার বলেছেন, আমি গুরুর মন্ত্রে বসেছি গুরুগিরি ব্যবসাকে উচ্ছেদ করবার জন্য। কারণ গুরুগিরি একটা ব্যবসা বর্তমানে সারা, এই শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে এই গুরুগিরি ব্যবসাকে উচ্ছেদ করার জন্য এসেছি শয়তান পেটাতে। তাই তিনি পরিষ্কার বলছেন, আমি এর অবসান করে দিয়ে যাব, বেদ ভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করে যাব। পৃথিবীতে হবে একটা দেশ, একটাই রাষ্ট্র, এক সমাজ ব্যবস্থা, একই নীতিতে চালিত হবে সারা দেশ তথা বিশ্ব। তার এই প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। সন্তানদল সৃষ্টি করেছেন তারই জন্য, সন্তানদল মরে যায়নি। সন্তানদলকে মেরে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য, ধূলিসাৎ করবার জন্য বহু প্রচেষ্টা হয়েছে, এখনও চলছে। সন্তান দলের মধ্যে
বিভেদ সৃষ্টি করে তার আদর্শকে কলুষিত করে, কিন্তু চেষ্টা সার্থক হবে না ওদের। রামনারায়ণ।